আমেরিকা বাংলার ফেসবুক পেজে দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, স্বাগত। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে আবারও সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমেরিকা বাংলা সংবাদ মাধ্যমটি সত্য ও ন্যায়ের পথে চলে, দেশ ও গণতন্ত্রের কথা বলে, আবার একই সাথে সমাজের বিভিন্ন প্রকার অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে। এছাড়াও সংগঠনটি পৃথিবীর বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই কবিতা পাঠের আসর। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে আমাদের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক, ছড়াকার, আমাদের শ্রদ্ধাভাজন কবি গোলাম কিবরিয়া পিনু। কবি গোলাম কিবরিয়া পিনু, আপনাকে আমেরিকা বাংলার পক্ষ থেকে স্বাগতম। আমাদের সঙ্গে আরো সংযুক্ত ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো সংযুক্ত হয়েছেন সুদূর আমেরিকা থেকে আমাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় কবি, প্রাবন্ধিক এবং লেখক কবি রিমি রুম্মান। কবি রিমি রুম্মান সুদূর আমেরিকা থেকে। রিমি রুম্মান, আপনাকে ওয়ালাইকুম সালাম, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো আছি। প্রথমে আমেরিকা বাংলা পরিবারের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। ভালো আছি। আসলে এখন তো মহামারী কাল, সারা পৃথিবীতে সময়টা ভালো যাচ্ছে না। তো ভালো মন্দ মিলিয়েই তো আমাদের এই বহমান জীবন। এই যে বেঁচে আছি, এইটুকুনকেই আমি ভালো থাকা বলি। ভালো আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে আমাদের দুজন অতিথি এবং আজকের অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন জনাব সিদ্ধার্থ দে। অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় রয়েছেন লাবণী সাইদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি, আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, গোলাম কিবরিয়া পিনু মূলত কবি। আজকে আমাদের বিশিষ্ট কবি গোলাম কিবরিয়া পিনু প্রবন্ধ, ছড়া ও অন্যান্য লেখাও লিখে থাকেন। গবেষণামূলক কাজেও যুক্ত। গোলাম কিবরিয়া পিনুর জন্ম 16 চৈত্র 1362 বাংলা, 30 মার্চ 1956 গাইবান্ধায়। গাইবান্ধায় মূলত তার কৈশোর, শৈশব। গাইবান্ধা প্রাথমিক বিদ্যালয় থেকে, গাইবান্ধা সরকারি বিদ্যালয় থেকে, তারপরে গাইবান্ধা সরকারি কলেজ থেকে, এবং তারপরই কবি বৃহত্তর শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবি স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যে। তারপরে কবি পিএইচডি ডিগ্রি গ্রহণ করেছেন উচ্চতর শিক্ষায়। এরপর কবি আমাদের 1983 সাল থেকে ধারাবাহিকভাবে ঢাকায় বসবাস করছেন, লিখছেন প্রায় 3 দশকের অধিক কাল থেকে। এর মধ্যে কবিতা, ছড়া, প্রবন্ধ, গবেষণা মিলে কবির 26টি গ্রন্থ বের হয়েছে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি সহ বিভিন্ন প্রকাশনী থেকে কবির কবিতা ছাপা হয়েছে। তিনি বহু ধরনের কবিতা লিখেছেন এবং সেগুলো বিভিন্ন নিরীক্ষা প্রবণতায় সংশ্লিষ্ট। তার কবিতায় জীবন আছে, সমাজ আছে, প্রকৃতি আছে, মানুষ আছে, দেশ সময়কাল আছে এবং আছে প্রতীকের ব্যঞ্জনা, আছে রূপক, আছে ছন্দের বিভিন্নমুখী ব্যবহার, অনুপ্রাসের নতুন মাত্রা এবং মিল বিন্যাসের নিরীক্ষাও আমরা সূক্ষ্মভাবে কবির এই কবিতায় দেখতে পাই। কবির এক একটি কাব্যগ্রন্থ এক একটি বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল।
বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক ও ছান্দসিক উত্তম দাস শ্রদ্ধাভাজন তিনি কবি সম্পর্কে মন্তব্য করেছিলেন স্বদেশ ও সময় চেতনার কবি বলে। আমাদের কবি গোলাম কিবরিয়া পিনু শিশু কিশোর সংগঠন, খেলাঘর সহ ছাত্র ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। এরপরে কবি মুক্তিযুদ্ধে তার রয়েছে ভূমিকা। ৭৫ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সৃজনশীল আত্মপ্রতিষ্ঠা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় অনুষ্ঠিত প্রথম ছাত্র মিছিলে তিনি নেতৃত্ব দেন। এরপরে ১৯৭৫-৭৬ পর্যন্ত হুলিয়া ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি প্রতিবাদে কবিতা লেখা ও তার সাপ্তাহিক মুক্তবাণী সহ অন্যান্য সংকলনেও কবির কবিতা ছাপা হয়েছে। তাছাড়া ৯০ স্বৈরাচার বিরোধী ও ধর্মান্ধ মৌলবাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালন করেছেন কবি। বর্তমানে কবি বাংলা একাডেমির জীবন সদস্য ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সদস্য। এখনো কবি কটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তিনি। বর্তমানে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি হিসাবে কবি দায়িত্ব পালন করছেন। এছাড়াও কবি বিভিন্ন জায়গায় পেশাগত প্রশিক্ষণ এবং প্রয়োজনে কবি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, বলিভিয়া, নেদারল্যান্ড সহ আরো অনেকগুলো দেশে কবি তার উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন এবং কবি সেই প্রশিক্ষণ নিয়ে কবিতায় ফিরে এসেছেন। তাছাড়াও কবি যে বিশেষ একটি ব্যাপার সেটি বলতেই হয়, সেটি কবির জন্য কবি আন্তর্জাতিক মিডিয়া বিষয়ক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেডের সাথে যুক্ত হয়ে কবি কাজ করেছেন। তাছাড়া এর আগে তিনি FPAB-তে উপপরিচালক অ্যাডভোকেসি ফোকাল পয়েন্ট ও কবি বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবির যে প্রকাশিত গ্রন্থগুলো আমি একটু আগেই বলেছি, ২৬টি কবির প্রকাশিত কবিতা, প্রবন্ধ, গবেষণামূলক। চলুন একটু চোখ বুলিয়ে নেই কবির প্রকাশিত গ্রন্থগুলো সম্পর্কে। প্রথমেই বলি এখন সাইরেন বাজানোর সময় কবিতা, খাজনা দিলাম রক্তপাতে ছড়া, সোনামুখ স্বাধীনতা কবিতা, পোর্ট্রেট কবিতা, ঝুমঝুমি ছড়া, মসজিদ, টার্গেট ও বাউরি বাতাস প্রবন্ধ, কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে কবিতা, এক কান থেকে পাঁচ কান ছড়া, দৌলতুন্নেসা খাতুন প্রবন্ধ, আমরা জোংরা খোটা কবিতা, সুধা সমুদ্র কবিতা, আমি আমার পতাকাবাহী কবিতা, মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা কবিতা, বাংলা কথা সাহিত্য নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ গবেষণামূলক, ও বৃষ্টিধারা ও বাড়িপাত কবিতা, ফসিল ফুয়েল হয়ে জ্বলি কবিতা, মুক্তিযুদ্ধের কবিতা কবিতা, ফুসলানো অন্ধকার ২০১৪ সালে বেরিয়েছে কবিতা। এইরকম কবির অসংখ্য কবিতার বই আমাদের বাংলাদেশে বেরিয়েছে। আরো অনেকগুলো নাম আমি এই সময়ে আর আমি দীর্ঘায়িত সময় নিতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একজন গুণী ব্যক্তি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, তার কবিতা শুনবো, কবির জীবন দর্শন নিয়ে আমরা কবির সঙ্গে আলাপচারিতায় থাকবো। কবি গোলাম কিবরিয়া পিনু, আপনি আমাদের সঙ্গে এতগুলো যে প্রতিভা নিয়ে আজকে আমাদের মাঝে এসছেন, সেটি সত্যি আমরা কৃতজ্ঞ আপনার কাছে। বাংলা আমেরিকা আপনাকে পেয়ে কৃতজ্ঞ, আমরা ধন্য আপনার কাছে। শুরুতেই আপনার কাছে আমি একটি ছোট্ট প্রশ্ন, আপনি এই বিশাল আপনার যে অর্জন, এই যে লেখালেখি, এই যে আজকে কবি হয়ে ওঠা, শুরুতেই বলবেন কিভাবে আপনি কবি হয়ে উঠলেন? খুব সংক্ষেপে যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ কবি আহমেদ হোসেন বাবু ভাইকে।
আসলে কবি হয়ে ওঠার বিষয়টা হচ্ছে কি, আমাদের তো বয়স হয়ে গেছে। মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে আমাদের লেখালেখি শুরু হয়। আমরা তখন গাইবান্ধায় লেখাপড়া করি। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনের জন্য আমরা ভূমিকা রাখি। সে 72, 73, 74 সাল পর্যন্ত আমাদের গাইবান্ধায় আমরা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকি। খেলাঘর, শিশু কিশোর সংগঠন, ছাত্র সংগঠনের সঙ্গে, সাহিত্য সংগঠনের সঙ্গে। এগুলোর সঙ্গে যুক্ত থেকে আমাদের একটি সাংস্কৃতিক চেতনার উন্মিলন ঘটে। আমরা সাংস্কৃতিক চেতনার সঙ্গে যুক্ত হই, তখনই আমাদের লেখালেখি শুরু হয়। আমার প্রথম লেখা স্থানীয় পত্র পত্রিকায় ছাপা হতে শুরু করে। পরবর্তীতে ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকেও আমার লেখালেখি শুরু হয়। তারপরে তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেও আহ, বিশেষ করে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, কিন্তু সাহিত্যকে প্রাণের বিষয় হিসাবে গ্রহণ করার জন্যই আমি বাংলা ভাষা এবং সাহিত্যে অনার্সে ভর্তি হই এবং সেখানে লেখাপড়া করি। সেই লেখাপড়ার সূত্র ধরে লেখালেখি আরো বেগবান হয়, আরো গতিশীল হয়, এবং ঢাকার পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করি এবং রাজশাহী, গাইবান্ধা থেকে লেখা পাঠাই, জাতীয় পত্র-পত্রিকায় ছাপা হয়। পরবর্তীতে মাস্টার্স পাশ করে আমি ঢাকায় থিতু হই। 1983 সালে চলে যাই এবং 1984 সালে ঢাকা থেকে আমার প্রথম কাব্যগ্রন্থ এখন সাইরেন বাজানোর সময় বের হয়, এবং সেটা আমার প্রথম কাব্যগ্রন্থ। এইভাবে আমার শুরু হয়। ধন্যবাদ। আপনি শুরুতেই আপনি আমাদেরকে একটি কবিতা, দর্শক শ্রোতা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আপনার কাছ থেকে কবিতা শোনার জন্য। প্রথমে কোন কবিতাটি আপনি আমাদেরকে শোনাবেন? আমি প্রথম কবিতার শিরোনাম হিসেবের খাতা। সবকিছুর জন্য হিসেবের খাতা খুলতে হয় না, যোগ বিয়োগ করতে হয় না। হিসেবের খাতা খুললেই স্নেহ কর্পূর হয়ে উড়ে যায়, যোগ বিয়োগ করলে ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যায়। গুণ ভাগ যদি করো, আত্মীয়তা অদৃশ্য হয়ে যায়। সুদ আসলে হিসেব করলে বন্ধুত্ব জলে দ্রবীভূত হয়ে যায়। অথচ এখন হিসেবের জন্য কি দ্রুত স্মার্টফোনের ক্যালকুলেটর ব্যবহার করছি। হিসেব ছাড়াই জীবনের চাকা জলে স্থলেও কাদায় ঘোরাতে হয়। সব অঙ্কের উত্তর মেলানো যায় না, সব অঙ্কের উত্তর মিলানো যায় না। প্রথম কবিতা পড়লাম। ধন্যবাদ। চমৎকার, চমৎকার, চমৎকার। আমি মুগ্ধ হলাম, আমার দর্শক শ্রোতা অবশ্যই মুগ্ধ হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। কবি বাংলাদেশে যেরকম জনপ্রিয়, আজকে এই কবি ভারতেও ঠিক সমানভাবে জনপ্রিয়। কবির অনেকগুলো পুরস্কার এবং সম্মাননা আছে। আমি তার থেকে কয়েকটি পুরস্কার এবং সম্মাননা কথা না বললেই নয়। যেমন রংপুর তথ্য কেন্দ্র পুরস্কার প্রবন্ধ 1974 সালে, বাংলাদেশ পরিষদ রাজশাহী বিভাগীয় পুরস্কার বক্তৃতা 1974 সালে, গাইবান্ধা কলেজ ছাত্র সংসদ পুরস্কার প্রবন্ধ গল্প কবিতা 1974, আমরা কজন বিদ্রোহী সূর্যকন্যা পুরস্কার 1975, গাইবান্ধা তথ্য কেন্দ্র পুরস্কার প্রবন্ধ 1976, জাতীয় শিল্প সাহিত্য সাংস্কৃতিক উৎসব গাইবান্ধা পুরস্কার 1977, বিতর্ক অঙ্গন রাজশাহী বিশ্ববিদ্যালয় 1978, মাদার বক্স ছাত্রবাস রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার 1981, বাংলা কবিতা উৎসব সম্মাননা কলকাতা হলদিয়া ভারত 1988, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সম্মাননা 1985, উৎসব সম্মাননা বালুরঘাট পশ্চিমবঙ্গ 1997, সৌহার্দ্য 70 সম্মাননা কলকাতা 2003, অনুরুদ্ধ 80 সম্মাননা কলকাতা 2003, বিন্দু বিসর্গ সম্মাননা 2003, দীপালোক বিজয় দিবস সম্মাননা পদক কবিতা 2006, লোকসখা ওয়েলফেয়ার সোসাইটি কলকাতা কর্তৃক লোকসখা সম্মাননা 2008, উইমেন ডেলিভার আমেরিকা ফেলোশিপ অর্জন, বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা সম্মাননা 2010, এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার 2010, বগুড়া লেখক চক্র সম্মাননা 2016, কবি বিষ্ণুদেব পুরস্কার বিশেষ পুরস্কার, কবি বিষ্ণুদেব পুরস্কার ভারত 2016,
এবং মানুষ সমন্বয় 2018, এরকম অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন আমাদের কবি গোলাম কিবরিয়া পিনু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমাদের আজকের আরেকজন অতিথি আমাদের অপেক্ষায় আছেন, চলুন তার সঙ্গে আমরা আলাপচারিতায় আসি। আজকে আমাদের কবি রিমি রুম্মান। রিমি রুম্মান, আজকে প্রথমেই আপনি বলবেন, আপনি তো আমি জানি আপনি কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, আপনি গল্প লিখছেন, একই সঙ্গে সব জায়গায় আপনার পদচারণা, নিউ ইয়র্কের সব পত্র পত্রিকায় আপনার লেখা আমরা দেখতে পাই। আপনি আপনার লেখার শুরুটা কিভাবে হলো সেটা যদি আমার দর্শক শ্রোতাদের একটু বলতেন। ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ আমেরিকা বাংলা। আমার লেখালেখির শুরুটা আসলে মোটেই সুখকর ছিল না, আরামদায়ক ছিল না। স্কুল জীবনে যখন লিখতাম লুকিয়ে রাখতাম। একাডেমিক পড়াশোনার বাইরে কিছু পড়া বা লেখাকে সেই সময়ের অধিকাংশ বাবা মাই সময়ের অপচয় ভাবতো। তো মূলত আমি তখন খেলাধুলার সাথে বেশি জড়িত ছিলাম, যেমন অ্যাথলেটিক্সের সাথে জড়িত ছিলাম, বেশ কয়েকবার স্কুলে চ্যাম্পিয়নও হয়েছি। তারপর ইন্টার স্কুল হ্যান্ডবল, ভলিবল এসবেও অংশগ্রহণ করতাম আমার জেলা শহরে। কিন্তু ক্লাস 8-এ পড়াকালীন সময়ে প্রথম আমি ছড়া লিখি আমার বাবাকে নিয়ে। ছড়াটা আমি একটু পড়ে শোনাই, অল্প একটু। এরকম ছিল ছড়াটা যে, কখনো বা দেখি তাকে বাজারের থলে হাতে, কি করুণ চাহনি নিয়ে, টাকা নেই তাই দাঁড়িয়ে, হয়তো করবে কিছু ধার কিংবা ঘুরে আসবে বাজার, অতঃপর আসবে ফিরে সন্তানেরা দাঁড়াবে ঘিরে। অল্প একটু পড়ে শোনালাম, কবিতাটা এরকম ছিল। তারপরে আমার মনে হলো বাহ, আমি তো লিখতে পারি কবিতা। সেই থেকে এইভাবে আমার লেখালেখির শুরুটা। কিন্তু আমরা পড়তাম, প্রচুর পড়তাম। আমার এখনো মনে আছে যে আমরা 3 ভাই বোন আর আমার মা দুপুরে খাবারের পরে বেলকনিতে গিয়ে, দোতলার বেলকনিতে দাঁড়াতাম, অপেক্ষায় থাকতাম কখন হকার মামা আসবে পত্রিকা নিয়ে। ঢাকা থেকে চাঁদপুর পত্রিকা আসতে দুপুর হয়ে যেত। তারপর যখন পত্রিকা হাতে পেতাম তখন আমাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যেত। তা আমরা আমি লেখার চেয়ে তখন পাঠক হিসেবে খুব ভালো ছিলাম। এই তো। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে কোন কবিতাটি আপনি শোনাবেন আমার দর্শক শ্রোতাদেরকে? প্রথমে আমি ছোট্ট একটি কবিতা করোনাকালীন সময়ে নিয়ে লেখা কবিতাটি পড়ে শোনাই। খুব সাম্প্রতিক সময়ে লিখেছি। কবিতাটির নাম প্রতিশোধ। বহুকাল ঘুমিয়ে থাকা ভদ্র পৃথিবী, বুকের ভেতর ক্ষোভের পাহাড় জমিয়ে জেগে উঠে আত্মকা একদিন। পৃথিবীর হয়ে প্রতিবাদী হলো প্রকৃতি, রুদ্রমূর্তি ধারণ করলো সকল সবুজ। আকাশে ধাবমান মেঘ ছদ্মবেশে তুমুল বৃষ্টি নামালো, ফুঁসে উঠলো গর্জনরত সমুদ্রের মাছেরা। মানুষ ও প্রকৃতির মাঝে বিভাজন রেখা টেনে দিল নিশ্চল পাহাড়। লোভ আর হিংসার পৃথিবীতে তাড়িত হরিণীর মতো পালালো মানুষ। দিগন্ত জোড়া মাঠ খা খা পড়ে রইল জল, স্থল, অন্তরিক্ষ। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার কবিতা, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সুন্দর হয়েছে। আমার দর্শক শ্রোতা খুশি হয়েছেন আপনার কবিতা শুনে। আসলে করোনা কাল আমাদেরকে লন্ডভন্ড করে দিয়েছে, সারা পৃথিবী লন্ডভন্ড হয়েছে। আমরা এখনো খেসারত দিচ্ছি, শুরু হয়েছে আবার। বাংলাদেশে তো আমরা আছি এইভাবে কষ্টের মধ্যে। আরো আপনার কথা শুনবো। এই পর্যায়ে আমি আমাদের কবি গোলাম কিবরিয়া পিনু কাছে আসতে চাই। কবি গোলাম কিবরিয়া পিনু, আপনি এই পর্যায়ে আপনার কাছ থেকে ছোট্ট একটি প্রশ্ন। মানুষ কেন লেখে এ নিয়ে অনেক বিস্তর কথা আছে, মতভেদ আছে, মত পার্থক্য আছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কেন লেখেন? লিখবার এই তাগিদটা কিসে? আর লিখবেনই যদি, তাহলে এত মাধ্যম থেকে থাকতে আপনি এই কবিতাটা কি বা কেন বেছে নিলেন, যদি বলতেন ছোট করে। আসলে আমরা যারা কবিতা লিখি, যারা বহুদিন আগে থেকে লিখি, শৈশব কৈশোর থেকে লিখি, তাদের জীবনের একটা প্রধান লক্ষ্য হয়ে ওঠে যে
আমরা কবিতা লিখবো, কবি হয়ে উঠবো, এরকম একটা ইচ্ছা শক্তি কাজ করে ভিতরে ভিতরে। সেই ইচ্ছে শক্তিটা আমার ভিতরেও কাজ করেছে। আমরা হয়তো পেশার পাশাপাশি অন্য কাজে আরো ব্যস্ত হতে পারতাম, কিন্তু সেই পথে আমরা না গিয়ে অনেকগুলো সিঁড়ি আমাদের জীবনে হাতছানি দিয়েছে, সেই সব সিঁড়িতে আমরা পা রাখিনি। শুধু কবিতা সিঁড়িতে পা রেখে এখন পর্যন্ত কবিতা চর্চা করে যাচ্ছি। আমি মনে করি যে কবিতা এমন একটি শিল্প মাধ্যম, মানুষের বোধকে উস্কে দেওয়া যায়। আমি যেটা ভাবি যে আমার ভিতরে যে দার্শনিকতা, আমার ভিতরে যে নৈতিকতা, আমার মধ্যে যে চিন্তা চেতনা কাজ করে, সেটা আমি কাব্য শৈলীর মধ্য দিয়ে, শিল্পিত একটা সম্পর্ক তৈরি করি পাঠকের মধ্য দিয়ে, সেটাকে আমি পাঠকের মধ্যে প্রবাহিত করি। এবং এই প্রবাহমান একটা অবস্থা তৈরি করার মধ্য দিয়ে আমি আমার দেশাত্মবোধ, আমার আন্তর্জাতিক চিন্তা চেতনা, মানুষ সম্পর্কে ধারণা, মানুষ সম্পর্কে দায় দায়িত্ব, এগুলোকেই আমি প্রকৃতপক্ষে মানুষের মধ্যে সঞ্চারিত করি। এই কারণে আমি লেখালেখি করি, কবিতা লিখি বলে আমি মনে করি। চমৎকার চমৎকার বলেছেন। আমরা প্রাণিত হলাম আপনার কথা শুনে। এই পর্যায়ে আপনার কাছ থেকে কবিতা শুনতে চাই। কোনটি বলবেন আপনি এবারে, কোন কবিতা? ঠিক আছে, আমি একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ঢেউ পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও। ওর গড়ান হেতাল, ওর গোলপাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও। ওর বাওয়ালি মোয়ালি নিয়ে রৌদ্রতাপে একা থাকতে দাও। ওর কচি পাতা, পঞ্চমুখী জবা, স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে? ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। দারুণ 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 কবিতা, অসাধারণ কবি। সুন্দরবনকে একা থাকতে দাও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আমরা এটা ফিল করি, আমরা দেশে আছি, সুন্দরবনকে নিয়ে সমস্যায় আছি আমরা। আপনার লেখায় চলে আসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা কবির কবিতায় আপ্লুত হচ্ছেন আমার মতো। আপনারা দেখছেন আমেরিকা বাংলার এই চমৎকার একটি কবিতার সন্ধ্যা, কবিতা আসর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ দে, অনুষ্ঠানটি আমি আহমদ হোসেন বাবু। আমরা আরো কবির কাছ থেকে কবিতা শুনবো, সাথেই থাকুন আপনারা। এই পর্যায়ে আমি আমাদের দ্বিতীয় অতিথি, আমি কবি রিমি রুম্মানের কাছ থেকে আমার দ্বিতীয় কবিতা আমরা জানতে চাই। রিমি রুম্মান, আপনার দ্বিতীয় কবিতা যাওয়ার আগে আমি ছোট্ট করে জানতে চাই, এই যে আপনি দেশ থেকে বিদেশে আপনি আছেন, অনেক ব্যস্ততা বিদেশে, আমি জানি, আমি যেহেতু ছিলাম বিদেশে, এই ব্যস্ততার মধ্যেও আপনি কেমন করে সময়টা পান যে কবিতা লেখার, এবং এখানে কোন বিষয়টি কাজ করে, অনুপ্রেরণাটা বা কোথা থেকে আসে, যদি ছোট করে বলতেন। ধন্যবাদ। আসলে প্রবাসের নানান ব্যস্ততা হলো, আমার লেখালেখি গুলো মূলত খুব সবসময় ভিড়ের মধ্যেই লেখা। এখানে কেউ হয়তো কম্পিউটারে প্লে করছে, ওখানে কেউ হয়তো কথা বলছে, কিন্তু আমি এর ভিতরেই কেমন করে যেন নিজেকে খুব একা করে ফেলতে পারি। সেই সময়ে আমি খুব গভীর ভাবে লিখতে পারি, আমার লিখতে অসুবিধা হয় না। আর যেমন দেশ ছেড়ে আসা এই যে প্রবাসী যারা, তাদের আনন্দ বেদনা দুঃখ এসব আমায় খুব তাড়িত করে। শেকড় থেকে আসা, ছেড়ে আসা মানুষ যারা অধিকাংশ প্রবাসে থাকে, তারা আসলে সবাই ভাবে যে একটু গুছিয়ে উঠেই আমরা দেশে ফিরে যাব, কিন্তু তাদের কিন্তু আর ফেরা হয় না কখনোই। এই যে দীর্ঘশ্বাস, হাহাকার, এইসব নিয়ে লিখতে ভেতরে মানে আমি আমার ভেতর থেকে খুব তাগিদ বোধ করি, সেখান থেকে আমার লেখা। বাহ, চমৎকার চমৎকার। আসলেই তাই, প্রবাস জীবনে অনেক যন্ত্রণা, কষ্ট, আপনার অনেক লেখা, সেগুলি আমি অনেক পড়েছি ব্যক্তিগতভাবে। আসলে আপনার লেখায় সেই জিনিসটা বেরিয়ে আসছে। চলুন এই পর্যায়ে আমরা একটা কবিতা শুনি আপনার কাছ থেকে।
এবারে কোনটি শোনাবেন আপনি? ওকে, এবারে আমি আমার আরেকটি কবিতা শোনাই, নাম ঘুম নির্ঘুম। এখন আমার প্রতীক্ষায় থাকার অফুরন্ত সময়, গভীরতর এক অসুখ জেকে বসেছে শরীরে। অসুখের নাম নির্ঘুম। চারিদিকে অনন্ত মৃত্যুর ন্যায় রাতের নিস্তব্ধতা। জানালার ওপাশে প্রাচীনতম বৃক্ষ, ডালগুলো নড়ছে তুমুল বেগে, যেন ক্ষিপ্ত বৈশাখী ঝড়। কানে ভেসে আসে বহু দূরের নীরব বিষণ্ণ সঙ্গীত। মুহূর্তে চকিত বিস্ময় নিয়ে কান খাড়া করে শুনি শহর জুড়ে মৃত্যু চিহ্ন নিয়ে ঘুরে বেড়ানো মানুষের আহাজারি, স্বজন হারাদের কাতরতা। দুহাতে কান চেপে বিষাদের আড়াল ভেঙে বেরিয়ে আসি নির্ঘুম রাতের অসহ সময়ে। দেয়াল বেয়ে হেঁটে যায় পলায়ন পর টিকটিকি। আমি তার প্রত্যাশার কথা শুনি, ব্যর্থতার কথা শুনি, শুনি মুগ্ধতা আর বেদনার কথা। ঠোঁটে তার অর্থহীন হাসি। জানালায় তখন প্রভাতের রবির কিরণ, কান নিশে ডানার আঘাতে ঝরে পড়া পালক। কাঠ বেয়ে নেমে যায় শব্দহীন ভোরের কুয়াশা। আমি আজলা ভরে পান করি জল, বাতাস, কিরণ। আমার বড্ড ঘুম পাচ্ছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘুম। ঘুম। ধন্যবাদ। বাহ বাহ, চমৎকার চমৎকার কবিতা, মুগ্ধ হয়ে শুনছিলাম। খুব সুন্দর কথামালা আপনি সাজিয়েছেন। কবি রিমি রুম্মান, আমরা আসবো আপনার কাছে আবারও, সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা। এই পর্যায়ে আমি কবিতা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে আমাদের বিশেষ বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি গোলাম কিবরিয়া পিনু। কবি গোলাম কিবরিয়া পিনু, আপনার কাছে কবিতায় যাওয়ার আগে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বিশেষ করে কবিতার পাঠক নেই বললেই চলে, এটার জন্য কারা দায়ী? রাষ্ট্র, লেখক, নাকি ভুল শিক্ষা ব্যবস্থা? আপনি কি মনে করেন? এবং যদি সত্যি পাঠক না থাকে তাহলে এই অবস্থা থেকে উত্তরণের বা পথ কোথায়, আপনি কি মনে করেন? একটু একটু বলবেন আমার দর্শক শ্রোতাদের জন্য। হ্যাঁ, আসলে কবিতার পাঠক হয়তো কিছুটা কমেছে, হয়তো বই বিক্রি যদি তুলনা করি আমি একটি ব্যক্তিগত উদাহরণ দেই। সেটা হচ্ছে, আমার প্রথম বই বের হয়েছিল 1984 সালে। তখন প্রকাশক ছিল বাংলা বাজারে, তারা বইটি ছাপিয়েছিল প্রায় 1200 কপির মতো। তো এখন সেই সময় লোক সংখ্যা ছিল 10 কোটি, আর এখন তো প্রায় 18 কোটি লোক হয়েছে। এবং সেই সময় বই মেলাটাও খুব অল্প পরিসর নিয়ে হতো। এখন বই মেলাটাও বেড়েছে, জনসংখ্যাও বেড়েছে। কিন্তু আমরা যদি হিসাব করে দেখি যে প্রত্যেকটা কবির বই কিন্তু এখন 1200 বের হয় না, 300 কপি বের হয়। জনসংখ্যা বাড়লো কিন্তু পাঠক কি বেড়েছে? এটা একটা ইন্ডিকেটর থেকে বোঝা যায় যে কমেছে বলে আমার মনে হয়। আর একটা দিকও হতে পারে এই কারণে যে এখন কবিতা অনেকে লিখছি আমরা, অনেক বেশি কবিতার বই বের হচ্ছে। এই কারণেও হতে পারে যে পাঠক হয়তো সমস্ত কবিতার বইগুলো কাছে টেনে নিতে পারেন না। কারণ আমরা লক্ষ্য করি যে বাংলা একাডেমির আয়োজনে যে বই মেলাটা হয় 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, সেখানে সবচেয়ে বেশি কবিতার বই বের হয়, প্রায় অনেক বই, 1000-এর উপরে, 2000-এর মতো কবিতার বই, সবচেয়ে বেশি সংখ্যক কবিতার বই বের হয়। তো এত কবিতার বই বের হওয়ার কারণে হয়তো বা সব কবিতার বই তো এক পাঠক কিনে নিতে পারে না বা কাছাকাছি নিতে পারে না। তবে একটা দিকেই যে কবিতা চর্চাটা ব্যক্তিগতভাবে অনেকেই করতে পারেন, সেখানে তো বাধ্যবাধকতা করা যায় না। কবিতা চর্চা করলে অনেকগুলো কাজে আসে, যেমন কবিতা চর্চা করলে ব্যক্তিগতভাবে লাভও হয়, সে ব্যক্তিও লাভবান হয়, সে তার কল্পনা শক্তি বাড়ে, তার ভাষার উপর দখল বাড়ে, ইতিহাস, ঐতিহ্য, তার সমাজ ভাবনাকেও তিনি কবিতার ভিতরে টেনে আনতে পারেন। এগুলো মানুষের বোধ শক্তিকেও যেমন সমৃদ্ধ করে, তার চেতনাকে যেমন সমৃদ্ধ করে, তার একটি সংস্কৃতি বানকেও উন্নীত করে। এইভাবে হয়তো কবিতার কাজ একটা আছে। আর পাশাপাশি আমাদের দেশে তো কবিতার একটা স্বাভাবিক ধারা আছে। কবিতা আমাদের দেশে জনপ্রিয়, তবে আমাদের দেশে কবিতা জনপ্রিয়
অনেক কবিতাই জনপ্রিয়, তার একটা প্রধানতম কারণ আমাদের কতগুলো দিবস রয়েছে, যেমন বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। এগুলোকে কেন্দ্র করে কিন্তু কবিতা আবৃত্তি হয়, এসব কবিতা, তারপর বঙ্গবন্ধুর জন্মদিন, এইগুলো দিবসকে কেন্দ্র করে কিন্তু কবিতা আমরা আবৃত্তি করি, কবিতা পড়ি। তো এইভাবেও একটা কবিতার সাথে একটা সম্পর্ক আমাদের রয়েছে বলে আমরা মনে করি। তবে কবিতাকে আরো গভীরভাবে, বিস্তৃতভাবে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়ে দাঁড়াবে সমাজ, তারপর রাষ্ট্র, সরকার এবং কবিদেরও ভূমিকা, এবং যারা সংস্কৃতি কর্মী তাদেরও ভূমিকা রয়েছে। এইভাবে সম্মিলিতভাবে সকলের ভূমিকার মধ্য দিয়ে কবিতা হয়তো আরো জনপ্রিয়, আরো জনগণের কাছে যাবে, আরো পাঠপ্রিয়তা পেতে পারে বলে আমি মনে করি। বাহ, চমৎকার, ধন্যবাদ। চমৎকার বলেছেন আপনি। না, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে চলুন, এবারে আপনি কোন কবিতাটি পড়বেন? আমি একটি কবিতা পড়ি, দুটো, হ্যাঁ ঠিক আছে। একসঙ্গে কি দুটো পড়তে চাচ্ছেন আপনি পরপর? না না না, একটা পড়তে পারি, অসুবিধা নেই আমার। আচ্ছা, না, যদি আপনি পড়তে চান আপনি পড়তে পারবেন। না না না, যদি ধারাবাহিকতা রাখতে চান আপনি পড়তে পারবেন। হ্যাঁ ঠিক আছে। দুটো ছোট কবিতা পড়ি। একটা ছোট ভুল। একটা ছোট ভুল হওয়ায় ওর উঠানের ফুল গাছগুলো তছনছ করো না। ওর বাড়িতেই শুধু বাগান রয়েছে, ওর বাগানের কারণে আমাদের তল্লাটের সৌন্দর্য। একটা ছোট ভুল হওয়ায় ওদের গোয়াল ঘরে আগুন দিও না। ওদের গাভীর দুধে আমাদের সন্তানেরা পুষ্ট। ভূমিষ্ঠ হওয়া শিশু নিয়ে এখন রয়েছে অপেক্ষায় নতুন জননী। মানুষের একটা ছোট ভুল হওয়ায় মাফ করে দিও। প্রত্যেক মানুষের কত রকমের ভুল, আরো 4টা আকাশে ফুটেছে বলে ওর কালো চিহ্নটা জ্যোৎস্না প্লাবনে বড় বেশি হয়ে দেখা দেয়, বড় বেশি হয়ে দেখা দেয়। এই আর একটি কবিতা পড়ি। ঠিক আছে। আমরা জোংরাখোটা, কবিতা শিরোনাম। শামুক কুড়িয়ে পুড়িয়ে চুন তৈরি করি, আমরা জোংরাখোটা, আমাদের নখ মোটা। আমরা বাদ্য বাজাই, নৈবেদ্য সাজাই, নদীতে নদীতে যাই, সাগরে সাগরে যাই, আমাদের পায়ে কাদা। দেউড়ি থেকে দেউটি জ্বালিয়ে ঘুরি, জুটি বেঁধে রুটি খাই, দৃষ্টি চলে যায় দূরে, হিমশীতল দিনেও জলে নামি, হৃদয় তাপ দিয়ে ঝাঁপ খুলি, সাপের ভীতিতে বিহবল হই না, মগ্ন হয়ে শামুক কুড়াই, আমরা জোংরাখোটা, আমরা জোংরাখোটা। বুক ভাঙা কষ্ট নিয়ে বুক ভাঙা জলে নামে, পানিকা কাদা খোঁচা বালিহাঁস দেখে, আলো আধারিতে থাকি, পান থেকে চুন খসে কিন্তু চুন থেকে আমরা খসি না, আমরা জোংরাখোটা, আমরা জোংরাখোটা। ধন্যবাদ। বাহ, চমৎকার, চমৎকার। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা যারা আছেন আপনারা অনুপ্রাণিত, মুগ্ধ হয়ে শুনছেন আমাদের কবির পরিবেশনা। আজকে অত্যন্ত অত্যন্ত মনোগ্রাহী পরিবেশনা, চমৎকার পরিবেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার আমাদের আরেকজন কবি অপেক্ষায় আছেন, তার কাছ থেকে আমরা আরেকটি কবিতা আমরা জেনে নিই। নিউ ইয়র্ক থেকে কবি রিমি রুম্মান। আপনার কবিতায় যাওয়ার আগে ছোট্ট একটি প্রশ্ন। আমাদের নিউ ইয়র্কে একটি বড় কবিতা সংগঠন সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক, সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। আপনি আপনার এই লেখালেখির ব্যাপারে সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে, আপনার হৃদয়ের কথা, আপনার মনের কথা, এই জায়গায় আমরা আমাদের দর্শক শ্রোতার কাছে আপনি বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ বাবু ভাই। প্রবাসের শুরুর দিকে আমি যখন 1995 সালে এই দেশে আসি, তখন সেই সময় 95, 96, 96 সেই সময়টাতে আমি যে বাড়িতে বসবাস করতাম সেখানে সাহিত্য আসর হতো নিয়মিত। সেই সময়কার প্রবাসী কবি সাহিত্যিকরা সেখানে আসতেন। প্রবাসী আমার সাহিত্য চর্চা শুরু সেখান থেকে। তারপর পরবর্তীতে সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক প্ল্যাটফর্মে যাওয়া হতো।
সেখানে কবিতা শুনতাম, পড়তাম, গুণীজনদের মূল্যবান কথা শুনতাম, তারপর বড় কবি সাহিত্যিকদের লেখা নিয়ে আলোচনা হতো। এভাবেই প্রবাসী সাহিত্য চর্চার সাথে আমি সংযুক্ত থেকেছি, সাহিত্য একাডেমি থেকে সাথে যুক্ত থেকে। আর বাবু ভাই, আপনি তো জানেন আপনার সাথে আমার সেখানেই পরিচয় হয়েছে, তাই না? আমরা একসাথে সেখানে কবিতা পাঠ করতাম। হ্যাঁ, ওভাবেই। তা সাহিত্য একাডেমি আসলে আমাদের প্রবাসীদের জন্য, যারা আমরা সাহিত্য চর্চার সাথে সংশ্লিষ্ট, সবার জন্য একটা বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেখানে না গেলেই আমাদের যেন মানে মানুষের যেমন একটা তৃষ্ণা মেটে না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। যেন আমাদের সারা মাস আমরা অপেক্ষা করতাম, মাসের শেষে আমরা সেখানে যেতাম। আমার এখনো মনে আছে, সাহিত্য একাডেমিতে আমি মাঝে মাঝে লেট হয়ে যেত, সংসারের কাজ ছেড়ে বাচ্চাদের পড়া, লেট হয়ে যেত। তখন আমি এমন ভাবে হন্তদন্ত হয়ে আমি গাড়ি পার্ক করে গাড়িতে আমি মিটারে পয়সা দিতেও ভুলে যেতাম, এমন ভাবে আমি হন্তদন্ত হয়ে যেতাম। আমার মানে একটা পাগলামি। যাই হোক, সাহিত্য একাডেমি নিয়ে আসলে বলার মতো অনেক কিছু আছে। দারুণ, আপনি তাই ঠিকই বলেছেন। আমাদের একাডেমি আসলেই আমরা সমৃদ্ধ হয়েছি, শানিত হ্যাঁ, হয়েছি কিন্তু সাহিত্য একাডেমিতে গিয়েই। চমৎকার সেটাই। বলেছেন আপনি। চলুন এই পর্যায়ে আপনি কোন কবিতা আমার দর্শক শ্রোতাদের শোনাবেন? এ পর্যায়ে বাংলাদেশে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে, একজন নারীর সম্ভ্রমহানি ঘটনা নিয়ে। ওই ঘটনাটা নিয়ে আমি খুব সম্প্রতি এই লেখাটি লিখেছি, জীবন থেকে পালাতে চাই শিরোনাম। একদিন ফিরে যাব আমার পূর্বপুরুষের দেশে, আমার অপেক্ষায় অপেক্ষমান খজনের কাছে। এ আমার বহু যুগের লালিত স্বাদ, আমার আত্মজের কাছে বুক চিতিয়ে বলা স্বপ্ন। এ আমার পরবাস জীবনের ধুধু মরুভূমিতে দিগ্ভ্রান্তের ন্যায় হেঁটে চলা মানুষের এক চিলতে জলাধার খুঁজে পাবার প্রশান্তি, কিংবা বলতে পারো তৃষ্ণা কাতর বুকে দুফোঁটা জল ঢেলে দেবার প্রাণান্তকর প্রচেষ্টা। অথচ আমি আজ গোটা জীবন থেকেই পালাতে চাই, যে জীবন স্বাভাবিক গতিতে চলমান নয়, যে জীবন ভয়ঙ্কর বিভৎস। আমি তা থেকে মুক্তি চাই, খুঁজে পেতে চাই এ ফাঁদ থেকে মুক্তির উপায়। নারীর সম্ভ্রমহানি, পাশবিক নির্যাতন যে শব্দেই গাঁথি না কেন, সমাজে অচ্ছুত অপরাধী সেই যে রাতের আধারে ইজ্জত বাঁচাতে চিৎকার করে বলে, হ্যাঁ রে বাইরে, হ্যাঁ রে আব্বারে, হ্যাঁ রে আল্লাহ রে, তবু আল্লাহ দোহাই লাগে আরে ছাড়ি দে। এমন আদিম হিংস্রতা, নিগ্রহ আজকাল বড় বেশি অহরহ। আমি কি ফিরে যাব আমার পূর্বপুরুষের দেশে, নির্মমতার ভূখণ্ডে, জীবনমৃত হয়ে বেঁচে থাকার মানচিত্রাংশে? একে একে চারিপাশের সকল লণ্ঠন নিভে যাওয়ার দেশে আমি সত্যি আজ জীবন থেকে পালাতে চাই। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার, অতি সম্প্রতি। আসলে এটা জীবন থেকে পালাতে চাই আমরা। এটা থাকবে না, কেটে যাবে। আমরা নতুন সকাল আসবে, নতুন সূর্য হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই পর্যায়ে আমরা কবিতা নিতে চাই। আমি আজকের কবি গোলাম পীর কিবরিয়া পিনু কাছ থেকে আমার এই পর্যায়ে আমার কাছে আমি কবিতা বলতে চাই। কবি গোলাম কিবরিয়া পিনু। আমরা অনুষ্ঠানে প্রায় অলমোস্ট শেষের দিকে, আর মাত্র অল্প কিছু সময় আমরা আছি। এই পর্যায়ে একটি প্রশ্ন আপনার কাছে আমার, সেটি হচ্ছে, আপনি গবেষক, কবি, প্রাবন্ধিক, ছড়াকার, অনেকগুলো উপাধিতে, অনেকগুলো গুণে গুণান্বিত আপনি একজন প্রতিভাবান মানুষ। আপনি আমাদের দেশে, আপনি এই যে এতগুলো জায়গার মধ্যে কোন জায়গাটি আপনার নিজের বলে আপনার মনে হয়, যদি বলতেন, যেটি আপনি আসলে বেছে নিতে চান? আসলে তো আমি সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত অনেকদিন হলো। সেই সাহিত্য চর্চার বিভিন্ন বিভাগে কাজ করেছে, গবেষণা, ছড়া, শিশু সাহিত্য, প্রবন্ধ। কিন্তু আমি প্রথম থেকে কবিতাই লিখছি এবং কবিতায় আমার প্রধানতম কাজ। এবং আমার প্রায় 26টি বই বের হয়েছে, সেখানে 16টি কবিতার বই। এবং আমি কবিতাকে আমার প্রধান সাহিত্যের কাজ হিসাবে বিবেচনায় নিয়ে এসেছি এবং সেটাকে ধরে রাখতে চাই বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ।
এই প্রসঙ্গে আরেক ছোট্ট একটি জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইদানিং আমরা দেখছি আজকাল কবিতা লেখার চেয়ে কবিরা অনেক বেশি মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। আমরা লক্ষ্য করছি, আসলে কি মিডিয়া কি এক কবিকে বড় কবি তৈরি করতে পারে? আপনি কি মনে করেন? এটা তো একটা জরুরি প্রশ্ন, কিন্তু মিডিয়া তৈরি তো করতে পারে না, তো মিডিয়া একটা মাধ্যম। আমাদের এই একবিংশ শতাব্দীতে মিডিয়ার একটা বিপ্লব তৈরি হয়েছে। এখানে ইন্টারনেট ভিত্তিক মিডিয়ার গোড়াপত্তন হয়েছে, বিকাশ সাধন হয়েছে। আজকে আমরা ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেট ভিত্তিক অনেক মিডিয়ার সুযোগ পাচ্ছি। এগুলো আসলে সৃজনশীলতাকেই বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। কিন্তু যারা কবিতা লিখবো আমরা বা সাহিত্য চর্চা করব, তাদের প্রধান কাজটাই হবে যে কবিতা যেন হয়ে ওঠে, এবং সেটা যদি না হয়ে ওঠে তাহলে মিডিয়ায় যতই আমি লাফালাফি করি না কেন বা মিডিয়ায় যতই আমি নিজেকে উপস্থাপিত করি না, সেটা হয়তো শেষ পর্যন্ত মর্যাদাসীন হবে না, সেটা হয়তো শেষ পর্যন্ত টিকেও থাকবে না, সেটা হয়তো পাঠক, সমালোচক, মানুষের কাছে মূল্যবান হয়ে উঠবে না। এটা আমি মনে করি। ধন্যবাদ, দারুণ বলেছেন আপনি। কবিতা যেন কবিতা হয়ে ওঠে, লেখা যেন মৌলিক হয়ে ওঠে। যদি মৌলিকত্ব না থাকে তাহলে সে কিছু থাকবে না। দারুণ বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিশ্চয়ই আপ্লুত হচ্ছি কবির কথা শুনে। এবারে আপনি কোন কবিতা আপনি আমাদেরকে, আমার দর্শক শ্রোতাদেরকে শোনাবেন? আমি আসলে ছোট কবিতা পড়ি। আমি একটা কবিতা পড়ি বাংলাদেশ সম্পর্কে, শেষ কবিতা, একটু মানে বড় হয়। আমি সেই বাংলাদেশ, একদিকে ভল্লুক অন্যদিকে ঈগল, এই দুয়ের নখর ও হিংস্রতায় আমাকে ছিঁড়েছে খুঁড়েছে অনেক বছর, তবুও মাথা তুলেছি যেভাবে ভূমি ফুঁড়ে বীজ উদ্ভিদ হয়ে ওঠে। আমি সেই বাংলাদেশ, ঝড় ঝাপটা সহ্য করে ঘূর্ণি বায়ুর ভেতর অমানিশীতে তিমির পুঞ্জে আমার এই রৌদ্র রাগে চন্দ্র আলোকে 6 ঋতু নিয়ে জেগে উঠেছি। আমি সেই বাংলাদেশ। আমি আমার অতীত বৃত্তান্ত জানি, পুরাতত্ত্ব জানি। ফিরিঙ্গিরা এসেছে এখানে, পর্তুগিজ, কাফ্রি, শক পাঠানো মোঘল, ইংরেজ ও পাকিস্তানিরা। ঘোড়ার খুরের দাগ লেগে আছে তিলক মাটিতে, কামানের গোলা পড়েছে বসত বাড়িতে, বিমান থেকে বম পড়েছে শহরে বন্দরে, রুধির পাতে ভিজেছি, হয়েছি তপ্ত লোহিত। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। অন্তিম দশার মধ্যে মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচেছি, সমাধি তৈরি করেছে আমার জন্য, তবে সেই সমাধিতে নামাতে পারেনি। আতুর ঘর থেকে আত্মস্বাতন্ত্র নিয়ে যুগ যুগ ধরে সংগ্রামের ধারাবাহিকতায় ঐক্যসূত্র নিয়ে, ঐক্যতান নিয়ে, ভাষার ভিতর, পুঁথির ভিতর, গানের ভিতর, ছন্দের ভিতর পরস্পরের ঐক্য নৈকট্য নিয়ে মুক্তিযুদ্ধ আমার এই উৎসভূমি হয়ে উঠেছে। আমি সেই বাংলাদেশ। আমি তো এখানে আশ্রয় দিতে পারি না লুণ্ঠনকারীকে, যেমন হটিয়েছে পাকিস্তানি 22 পরিবারকে। আমি তো এখানে আশ্রয় দিতে পারি না হত্যাকারীকে, যেমন হটিয়েছি পাকিস্তানি হত্যাকারীদের। আমার নদীর জল পিপাসার্ত মানুষের জন্য, আমার ধান ক্ষুধার্ত মানুষের জন্য। বৈষম্য যেন বিমশা না তৈরি করে, আমার ঝুলন পূর্ণিমার আলো যেন সুষম হয়ে ওঠে। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। আমার দু চোখে গাছ পোতা স্বপ্ন, স্বর্ণ সূত্র মিশ্রিত আকাঙ্ক্ষা। আমার পবন হিল্লোলে আমি নাচি, নিজের নদীর জল প্রবাহ প্রবহমান রাখি। দূরে দীপশিখা, দীপালোক, প্রদীপের আলো, ঝুমকো জবাও শ্বেত করবী কাছে থাকে। আম কাঁঠালের ফুল নিয়ে আন করা হয়ে উঠি। ভবিষ্যৎ নির্মাণে আমিও নবীভূত হই, পুনর্গঠিত হই। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। ধন্যবাদ। আমি সেই বাংলাদেশ, চমৎকার, অসাধারণ। এই কবিতার পর আর কোনো কথা থাকে না। অসাধারণ কবিতা, মুগ্ধ হয়ে শুনছিলাম। চমৎকার আপনার রিসাইটেশন। আপনাকে তো আমি বাচিক শিল্পী এই জন্যই বলি, আসলে আপনি বাচিক শিল্পীও, এটাও কিন্তু আপনার একটা গুণ।
এতগুলোর মধ্যে এটা দিতেই চাই আপনাকে। অসাধারণ, আপনি যখন কবিতা পড়েন আমি আমি মুগ্ধ হয়ে শুনছি, এবং আমার মনে হয় দর্শক শ্রোতা আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। আমাদের অনেক আরো কিছু কবিতা নেওয়ার দরকার কথা ছিল, কিন্তু আসলে সময় একবারে হাঁটি হাঁটি পাপা করতে করতে একবার নকিং দ্য ডোর, আমরা একবারই শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আয়োজন দেখছেন আমেরিকা বাংলার। আমেরিকা বাংলার এই আয়োজনটি পরিচালনায় রয়েছেন জনাব সিদ্ধার্থ দে, এবং অনুষ্ঠানটি পরিচালনায় ছিলাম আমি আহমদ হোসেন বাবু। এই পর্যায়ে যাওয়ার সময় আমি খুব ছোট করে আমাদের কবি রিমি রুম্মানের কাছ থেকে যদি আপনি ছোট্ট একটি কবিতা যদি বলতে চান, তাহলে আপনি আমাদের একটি কবিতা শোনাতে পারবেন। ধন্যবাদ। তারপরে ধন্যবাদ। এখন যে কবিতাটি পাঠ করব, এটি আমি নিউ ইয়র্কে বিভিন্ন মঞ্চে আবৃত্তি করেছি, অনেক আগের লেখা। ওকে, কবিতাটির শিরোনাম কেমনে থাহো বাজান। এটি আমার বাবাকে নিয়ে লেখা। এরপর যেদিন ওই শাপলা বিলে নাও পাইতে যাইবা, আমার লগে নিবা তো বাজান। আসমানে যেদিন পূর্ণিমার চাঁদ থাকবো, তোমার মুখে চাঁদের বাতি পড়বো, সেই দিন নাও বাইতে বাইতে আমার একখান গান শুনাইবা তো বাজান। এমন তোর কত আবদার আসিল তোমার কাছে, মেলা দিন বাদে আজ হেই শাপলার বিলের ধারে দাঁড়াইয়া থাকলাম খা রোদের মধ্যে। গ্যারামের দুরন্ত পোলা পায় বিলের জলে ঝাঁপ দেয়, ছিটকাইয়া চোখে মুখে যে জলে ছিটা আহে, সেই জল আর আমার বুক ভাঙ্গা আসা চোখে জল একাকার হইয়া হাঁসফাঁস লাগে, দম বন্ধ হইয়া আহে। কসম বাজান, তোমারে একবার দেখবার লাগা বুকের ভিতরটা খা বিরান ভূমি হইয়া আসে। একবার, শুধু একবার দেখবার লাগা আমারে তুমি শাপলা বিলে নিবার লাগতো না, গানও শোনাইবার লাগতো না, তোমারে আমি আর জ্বালাতন করুম না, খালি একবার দেখবার মন চায়। তোমারও কি বুকের ভিতরে আমার লাহান এমন লাগে, হাঁসফাঁস লাগে, দম বন্ধ হইয়া আহে? আমার দুনিয়া থুইয়া আইন্দার কবরে কেমনে থাহো বাজান, বাজান ও বাজান। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট কবি ছিলেন। বাংলাদেশ থেকে কবি গোলাম কিবরিয়া পিনু এবং আমেরিকা থেকে কবি রিমি রুম্মান। কবি রিমি রুম্মান, আপনি যাওয়ার সময় আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি 1 মিনিট বা 2 মিনিটে কিছু বলতে চান, এইটি একটি সুযোগ আপনার জন্য, আপনি বলতে পারেন আমার দর্শক শ্রোতাদের জন্য। আমেরিকা বাংলা এবং আমেরিকা বাংলার সবাইকে, দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমেরিকা বাংলা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিরাপদ থাকবেন। চমৎকার, ধন্যবাদ আপনাকে কবি গোলাম কিবরিয়া পিনু। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার বলতে চান 2 মিনিটের জন্য আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি খুবই আনন্দ পেলাম যে একটা কবিতাময় সময় কাটালাম আপনাদের সঙ্গে এবং দর্শক শ্রোতাদের সঙ্গেও। আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে প্রযুক্তির কারণে, প্রযুক্তির সম্ভাবনায় পা রেখে আমরা পৃথিবীর যে কোনো অংশে থাকি না কেন, যারা বাংলা কবিতা চর্চা করছি, বাংলা সংস্কৃতি চর্চা করছি, তারা কিন্তু একে অপরের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পারছি। এই যোগাযোগটি আগামী দিনে আরো সুদৃঢ় হোক, আরো বিকশিত হোক। আমরা যে একটা মানব সমাজের অখণ্ড সত্তা, সেটাকে আরো আলোকিত করি, দেদীপ্যমান করি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে আমাদের পরিবেশনা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জনাব সিদ্ধার্থ দে এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলাম আমি আহমদ হোসেন বাবু। আজকে আমাদের দুজন বিশিষ্ট কবি, অত্যন্ত ব্যস্ত মানুষ তারা, এর মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমার দর্শক শ্রোতাদের ডাকে সাড়া দিয়েছেন। এর জন্য আমি আপনাদের দুজনকেই আমেরিকা বাংলার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনারা জানেন এটি একটি সাপ্তাহিক পরিবেশনা। আবারও দেখা হবে রবিবার একই সময়ে। সেই অবধি আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, কল্যাণ হোক সকলের। সবাইকে শুভরাত্রি।